Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. My dear students, hope you all are fine by the grace of Almighty Allah. In my previous classes, I brought some grammatical items from the syllabus of Intermediate English second part. Today, I am with my new class and it is right form of verbs. I split the class into two parts and today's part is part 1. I'm going to describe some forms of verbs and their uses. I'm Musamman Nur Nahar, lecturer, Department of English, Brindaban Government College, Hobbiganj. Let's move to the class. Today, I told you earlier, today my class is on right forms of verbs and its rules and uses. Some important rules of right forms of verbs are described below. The first rule, present indefinite tense subject যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা এস যুক্ত হবে। তার মানে সময়টি যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট বা কর্তা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। অন্য যে কোনো টেন্সের ক্ষেত্রে এস বাই এস যুক্ত হবে না। যেমন উদাহরণস্বরূপ হি ইটস রাইস, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সময়টি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য ভার্বের সাথে এস বাই এস হয়েছে। হি ইটস রাইস, হি প্লেজ ফুটবল। কিন্তু খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে না। সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় তাহলে এস বাই এস যুক্ত হবে না। দে প্লে ফুটবল, এখানে আইও হতে পারে ইউও হতে পারে, তো এখানে প্লেজ হবে না, হবে প্লে। আই প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, দে প্লে ফুটবল, দে ইট রাইস। তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ? লেটস মুভ টু দ্য রুল নাম্বার 2। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় এবং সেন্টেন্সে যদি মেইন ভার্ব থাকে তাহলে ডাজ নট ব্যবহৃত হয়। আমি আবারও বলি, সময়টি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, এবং না বোধক। তো ওই ক্ষেত্রে যদি মেইন ভার্ব থাকে তাহলে মেইন ভার্ব মানে হচ্ছে কর্তা যে কাজটি করে, তাহলে না বোধক সেন্টেন্সের ক্ষেত্রে ডাজ নট ব্যবহৃত হয়। যেমন হি ডাজ নট গো টু স্কুল, এখানে গো মেইন ভার্ব, এই জন্য না বোধক হওয়ার কারণে কি বসেছে, ডাজ নট বসে। আশিস ডাজ নট ইট রাইস, এখানে ইট মেইন ভার্ব, আশিস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সময়টি বা টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এই কারণে না বোধক হওয়ার কারণে ডাজ নট বসেছে। তো এখানে যদি আই বসতো তাহলে ডু নট হতো, বা ইউ বসতো ডু নট হতো, দে বসলেও ডু নট হতো। রুল নাম্বার 3, পাস্ট টেন্স আর ফিউচার টেন্সের ভার্বের শেষে এস বাই এস হবে না, তখন সেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্ব বসবে। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স এরকম যদি থাকে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গেল নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে না, সেটা পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্সের ভার্ব অনুযায়ী হবে। যেমন হি ওয়েন্ট টু স্কুল, এখানে হি থার্ড পারসন হওয়া সত্ত্বেও সেন্টেন্সে পাস্ট টেন্স হওয়ার কারণে গোটা ওয়েন্ট হয়ে গেল, আবার এখানে নিচের সেন্টেন্সে ফিউচার হওয়ার কারণে উইল গো হয়ে গেল। লেটস মুভ টু রুল নাম্বার 4, মডেল অক্সিলারি ভার্ব। আমি এখন একটি গুরুত্বপূর্ণ নিয়মের ক্ষেত্রে এসেছি। এই নিয়মটি তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা ভবিষ্যতে চাকরি বাকরির জন্য ভালো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো বা করবে, তাহলে তাদের জন্য এই নিয়মটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং যারা ভালো স্পিক করতে চাও বা ভালো ইংরেজি, কোনো রকম ভুল ছাড়া ইংরেজি লিখতে চাও, তোমাদের এই নিয়মগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তো মডেল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, ওট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট এরপর ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হয় না। আমরা এর আগে এস বাই এস যখন বলেছি কোনো কিছু যুক্ত হয় না এবং বেস ফর্ম বসে।
উদাহরণে খেয়াল করো, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে হি ক্যানটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, এরপর হি থাকা সত্ত্বেও ডাজ হচ্ছে না, কি হচ্ছে? ডু হচ্ছে। কারণ আমরা আগেই বলেছি ক্যান, কুড, মাইট, মে, শেল, শুড, উইল, ওড টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট এরপরে ভার্বের বেস ফর্ম বসে। যেমন আই শেল গো টু দ্য স্কুল, ইউ মাস্ট কাম হোম, ইউ শুড স্টাডি হার্ড। এখানে ক্যান, শেল, মাস্ট, শুড মডেল অক্সিলারি ভার্ব, এরপর ভার্বের বেস ফর্ম বসেছে, প্রেজেন্ট ফর্ম বসেছে। রুল নাম্বার 5, বাক্য যদি ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায়, মানে অভ্যাসগত কাজ বোঝায়, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আইস ফ্লোটস অন ওয়াটার। এখানে সূর্য সবসময় পূর্ব দিকে ওঠে এবং বরফ সবসময় পানিতে ভাসে, এটা হচ্ছে একটা চিরন্তন সত্য। এই কারণে এই সেন্টেন্স দুটো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়েছে। তোমরা খেয়াল করো, রুল নাম্বার 6-এ সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে এবং মডেল অক্সিলারি ভার্ব থাকলে। প্যাসিভ ভয়েস মানে হচ্ছে যখন আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বসাই। তো প্যাসিভ ভয়েস হলে এরপর মডেল অক্সিলারি ভার্ব থাকলে, যে মডেল অক্সিলারি ভার্ব আমি আগে বলেছি ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, ওড টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট এরপরে একটি বি ভার্ব বসে এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেমন ইট ক্যান বি ডান বাই ইউ, এখানে ক্যানের পরে বি বসেছে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। অল দ্য ফ্রুটস কুড বি টেকেন, এখানে কুডের পরে বি বসেছে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। রুল নাম্বার 7, রেদার, ল্যাট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডাজ নট, ডিড নট, ডিড নেভার ইত্যাদি এরপর প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসে। যেমন লেট এরপর আমরা জানি প্রেজেন্ট ফর্ম বসে, আই লেট দেম ইউজ মাই শুজ, আমি তাদেরকে আমার জুতা ব্যবহার করতে দিয়েছি। আই হ্যাড বেটার গো টু দ্য মার্কেট বাই দিস টাইম, আমি বরং এই সময়ের মধ্যে মার্কেটে যাই। আই নিড নট ডু দ্য ওয়ার্ক, আমার এই কাজটি করার প্রয়োজন নাই। এখানে লেট, হ্যাড বেটার, নিড নট প্রত্যেকটি এমন ভার্ব যার পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অনেকে হ্যাড বেটারকে হেডের সাথে গুলিয়ে ফেলে, যার কারণে হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে বলে মনে করে, কিন্তু হেড বেটার আসলে বা উড রেদার আসলে বোঝায় হচ্ছে বরং অর্থে। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। রুল নাম্বার 8-এ দেখো, বাক্যে হ্যাজ বা হ্যাভ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, দে হ্যাভ ইটেন রাইস, এখানে হ্যাজ, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। সেন্টেন্সে ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। খেয়াল করো, আবার বলছি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হি হ্যাজ টেকেন হিজ লাঞ্চ জাস্ট নাও, দে হ্যাভ অলরেডি কাম হোম, আই হ্যাভ মেট হিম রিসেন্টলি। এখানে জাস্ট, অলরেডি, রিসেন্টলি এই শব্দগুলো দেখে আমরা বুঝতে পারি এগুলো আসলে টাইম নির্দেশ করে, সময় নির্দেশ করে। তো এই শব্দগুলো দেখেই আমরা বুঝতে পারি যে এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, মানে হ্যাভ বা হ্যাজের পরে সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। রুল নাম্বার 10, সেন্টেন্স এ ইয়েস্টারডে, এগো, লং এগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, দ্যাট ডে, ডে বিফোর ইত্যাদি থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। মানে অতীতকালের কোনো সময় যদি নির্দেশ করে, যেমন ইয়েস্টারডে, এগো, লং এগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, দ্যাট ডে, ডে বিফোর ইত্যাদি থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন হি কেম হোম, সে বাড়িতে এসেছিল। হি ওয়েন্ট টু কক্সেস বাজার লাস্ট মান্থ, এখানে লাস্ট মান্থ বলতে অতীতের একটা সময় বুঝিয়েছে, এই জন্য গোটা কি হয়ে গেছে, ওয়েন্ট হয়ে গেছে। আ লং টাইম এগো, এখানে অতীত ব্যবহার বোঝানোর কারণে দেয়ার লিভড এ পোর ফার্মার, এখানে দেয়ার লিভস এ পোর ফার্মার না হয়ে কি হলো, লিভড হয়ে গেল, কারণ এ লং টাইম এগো মানে এগো হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স বোঝাচ্ছে। আশা করি ব্যাপারটা আমি বুঝাতে পেরেছি। রুল নাম্বার 11 দেখো, টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই জিনিসটা জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তবে উইথ এ ভিউ টু এবং লুক ফরওয়ার্ড টু এই দুটি ফ্রেজ বাদ দিয়ে
বাকি টু এর পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে। ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক ইন টাইম। হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই এ শার্ট। এখানে টু এর পরে বাই প্রেজেন্ট ফর্ম, টু এর পরে ডু প্রেজেন্ট ফর্ম হয়েছে। রুল নাম্বার 12তে দেখো একটি গুরুত্বপূর্ণ নিয়ম। সিন্স বা ফর এর পর সময় উল্লেখ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সিন্স বা সময় এরপর সিন্স বা ফর এর পরে সময় উল্লেখ থাকলে, যেমন হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স দ্য মর্নিং। সিন্সের পরে দ্য মর্নিং, টু ফর এর পরে 2 আওয়ার্স হয়েছে। এরপর মানে সিন্স এবং ফরের পরে সময় উল্লেখ থাকলে এই বাক্যগুলো কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন কথা হচ্ছে যে এখানে সিন্স এবং ফর একই রকম ব্যাপারই বোঝায়। যেমন সে সকাল থেকে কাজটি করছে, 2 ঘন্টা ধরে কাজটি করছে, মানে একই রকম বোঝায়, কিন্তু সিন্স কোন সময় বসবে আর ফর কোন সময় বসবে। আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিই তোমাদেরকে। যদি কোনো বড় সময় বোঝায়, যেমন সকাল বিকাল, শুক্রবার থেকে, জুলাই থেকে, গত বছর থেকে, 2010 সাল থেকে, এরকম যদি বোঝায় তাহলে সিন্স হয়। আর ছোট সময় যদি বোঝায়, যেমন ঘন্টা, মিনিট ইত্যাদি যদি বোঝায় তাহলে এটা ফর হয়। তাহলে হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। মর্নিং অনেক বড় সময়, এজন্য সিন্স বসেছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। এখানে 2 আওয়ার হচ্ছে মর্নিংয়ের চেয়ে ছোট সময়, ছোট সময় হওয়ার কারণে ফর হয়েছে। রুল নাম্বার 13, ইফ দ্বারা যুক্ত ক্লোজ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লোজটি ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। আমি অতি গুরুত্বপূর্ণ কিছু নিয়ম নিয়ে কথা বলছি। ইফের নিয়ম, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে যাবা তাহলে এই ইফের নিয়মগুলো তোমরা পাবা। ইফ হি কামস আই উইল গো। তো ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সেটা যদি কন্ডিশন আকারে বসে, মানে শর্ত আকারে বসে, যদি সে যা আসে আই উইল গো, তাহলে আমার যাওয়াটা ডিপেন্ড করবে কার উপরে? তার আসার উপরে। ইফ হি কামস আই উইল গো। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। তুমি যদি কাজ করো তুমি শাইন করবে। তো ইফের সাথে দুবারই প্রেজেন্ট ফর্ম হয়েছে এবং বাকি যে ক্লজটি আছে সেই ক্লজটি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়েছে। রুল নাম্বার 14, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। তোমরা 11 নম্বরে দেখো, আমি 11 নম্বর রুলে দেখো, আমি শুধু টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় বলেছি। আর রুল নাম্বার 14-এ দেখো উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, এই দুইটা ফ্রেজের নামই হচ্ছে জন্য। এরপরে মানে সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব। আই ওয়েন্ট শপিং উইথ এ ভিউ টু বাইং এ শার্ট। ঠিক আছে, বাই এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। শি এক্সপ্রেসড হার ফিলিংস বাই ক্রাইং। এখানে বাই এর পরে ভার্ব এসেছে, ভার্বের সাথে আইএনজি হয়েছে। বাই ডিগিং দ্য ল্যান্ড শি প্লান্টেড ট্রিজ। এখানে বাই এর পরে ভার্ব এসেছে, ভার্বের সাথে কি হবে? আইএনজি হয়েছে। ফর, অফ, ইন, উইদাউট, উইথ, বিফোর, আফটার এরপরে প্রিপোজিশন ইত্যাদি প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হয়। I have never been tired of going there. এখানে অফের পর গো এসেছে, সো নিয়ম অনুযায়ী প্রিপোজিশনের পরে টু বাদে বাকি সব প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হয়। She can't go without waiting for me. এখানে উইদাউটটা হচ্ছে প্রিপোজিশন, এরপর ভার্ব এসেছে, ভার্বের সাথে আইএনজি হয়ে গিয়েছে। Now move to rule number 17. মাইন্ড, উড ইউ মাইন্ড, পাস্ট, ওয়ার্থ, কুড নট হেল্প, ক্যানট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন উড ইউ মাইন্ড গিভিং মি দ্য বুক। তুমি কি আমাকে বইটি দিবে? এখানে উড ইউ মাইন্ড বা মাইন্ড, পাস্ট, ওয়ার্থ, কুড নট হেল্প, ক্যানট হেল্প এরপরে ভার্ব আসলে মনে রাখবা ভার্বের সাথে আইএনজি হয়। তো এগুলো তোমরা যদি শুধুমাত্র দেখো বা মুখস্থ করার চেষ্টা করো তাহলে হয়তো বা তোমাদের মনে নাও থাকতে পারে। তোমরা ভালো হয় এগুলা প্রতিদিন যদি তোমরা তোমাদের দৈনন্দিন কাজে এগুলো ব্যবহার করো। নাও মুভ টু রুল নাম্বার 18. সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে কুড বসে, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। উড দ্যাটের সাধারণত অর্থ বোঝায় হচ্ছে এমন যদি হতো।
উড দ্যাট আই কুড বি এ রাইটার লাইক হুমায়ুন আহমেদ, এমন যদি হতো আমি হুমায়ুন আহমেদের মতো একজন লেখক হতাম। উড দ্যাট আই কুড বাই এ টয়োটা কার, এমন যদি হতো ইস আমি যদি এরকম টয়োটা কার কিনতে পারতাম, এইরকম যখন বোঝায় তো উড দ্যাটের পরে সাবজেক্ট আসে, সাবজেক্ট যাই হোক না কেন এরপর একটি কুড বসে এবং কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা আগেই জানি মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্ব আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে। রুল নাম্বার 19, টু বি হ্যাভিং গট থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ঠিক আছে, আমি আবারও বোঝাচ্ছি। টু বি হ্যাভিং বা গট থাকলে এখানে গ্যাট থাকলেও হবে, আবার হ্যাজ হ্যাড থাকলেও ভার্বের এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। দ্য অ্যাসাইনমেন্ট ইজ টু বি কমপ্লিটেড ইমিডিয়েটলি। দ্য থিফ ran away হ্যাভিং সিন দ্য পুলিশ, এখানে টু বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে। আই গট দ্য সার্টিফিকেটস সেন্ট বাই দ্য হেডমাস্টার, এখানে গট এর পরে ভার্ব স্যান্ড এসেছে, তো সেটি পরিবর্তিত হয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম সেন্ট বসেছে। রুল নাম্বার 20, ব্রেকেটে বি থাকলে পার্সন বা নাম্বার এবং টেন্স অনুযায়ী এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন হবে। এখানে এগো হয়েছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে টেন্সটি, উদাহরণের টেন্সটি হচ্ছে পাস্ট টেন্স, তাহলে ইটের সাথে কি হবে? ইজ হবে না, ইজ হবে না ওয়াজ হবে? হবে ওয়াজ। ইট ওয়াজ 2 years ago. আল্লাহ বি এভরিওয়্যার, তাহলে আল্লাহ কয়জন? একজন। তো এক্সিস্টেন্স হওয়ার কারণে এখানে ইজ হয়েছে, আল্লাহ ইজ এভরিওয়্যার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে ইজ বা ওয়াজ, কারণ এখানে টেন্সের উল্লেখ নাই, তো এখানে ইজও বসাতে পারি, আবার ওয়াজও বসাতে পারি। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অর ওয়াজ অ্যান অনেস্ট পারসন। এখানে তোমরা যদি দেখো ওয়ানের পরে সাবজেক্ট যা আসে, নাউন যা আসবে, নাউন সবসময় প্লুরাল হয়, কিন্তু ভার্ব সবসময় সিঙ্গুলার, মানে ওয়ানকে ফলো করে। রুল নাম্বার 21, বর্তমানকালে চলছে এমন কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা এটা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে বর্তমানে কোনো কাজ ঘটছে এরকম যদি বোঝায়, বা করছি বা কেউ করছে এরকম যদি বোঝায়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এট প্রেজেন্ট, নাও, এট দ্য মোমেন্ট ইত্যাদি অ্যাডভার্ব ব্যবহৃত হয় নর্মালি কোনো সেন্টেন্সে। তোমরা যদি দেখো তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে রূপান্তরিত করতে পারো। হি ইজ ওয়াচিং দ্য টেলিভিশন এট দিস মোমেন্ট, এখানে যদি ওয়াচ থাকতো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে, এট দিস মোমেন্ট দেখে কিন্তু তোমরা বুঝতে পারবা যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, এই জন্য ইজ ওয়াচিং হবে। দে আর প্লেয়িং ফুটবল, নাও দে আর ডুইং দেয়ার অ্যাসাইনমেন্ট, এখানে নাও হওয়ার কারণে বাকি সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। এখন আমি আরেকটি গুরুত্বপূর্ণ রুলের দিকে যাচ্ছি। রুল নাম্বার 22, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডেফিনিট টেন্স, এই ক্লজটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পরে হলে ক্লজটি ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। আমি এটা আগেও বলেছিলাম। ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ ড্রিঙ্ক মিল্ক ইউ উইল বি হেলদি, এখানে ইফের সাথে প্রেজেন্ট ফর্ম হয়েছে কন্ডিশন হিসেবে, পরবর্তী ক্লজটি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়েছে। যদি হ্যাড বা ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরের ক্লজটি উড, কুড, মাইট বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আমি আগের দুটি সেন্টেন্সের পরবর্তী নিয়মগুলা এখানে পড়াচ্ছি। 22 নম্বর রুলের পরবর্তী নিয়মগুলো হচ্ছে 23 নম্বর রুলে এসেছে। দেখো, ইফ হি কেম, কন্ডিশন, কোনো বাক্য কন্ডিশন হিসেবে ইফের সাথে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে সাবজেক্টের পর একটি উড বা কুড বসবে, এটার সেন্টেন্সের প্রয়োজন অনুযায়ী নর্মালি উডি বসে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন ইফ হি কেম আই উড গো টু দ্য মার্কেট, যদি সে আসতো আমি মার্কেটে যেতাম, এখানে উইলটা কি হয়ে গেছে? উড হয়ে গেছে। ইফ আই ওয়ার রিচ এনাফ, আমি যদি ধনী হতাম তাহলে আই উড হেল্প দ্য পুয়ার, এখানে উড হয়ে গেছে। তার মানে ইফের সাথে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তীতে সাবজেক্টের পরে একটা উড হবে, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখন ইফের পরে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স না হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে নিয়মটা দাঁড়াবে ইফ হি হ্যাড কাম
আই উড মানে হচ্ছে সাবজেক্টের পরে নিয়ম অনুযায়ী একটা উড হবে, এরপরে হ্যাভ আসবে। আমি আবারও বলছি এখানে হি থাকলেও কিন্তু উডের পরে হ্যাভই আসবে, ঠিক আছে? কারণ আমি আগেই বলেছি মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় বেস ফর্ম হয়, তাইলে আই উড হ্যাভ, এরপরে মানে সাবজেক্টের পরে একটি উড হবে, এরপরে হ্যাভ হবে নিয়ম অনুযায়ী, এরপরে যে মেইন ভার্বটি ওই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেমন ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন টু দ্য মার্কেট, যদি সে আসতো তাহলে আমি মার্কেটে যেতাম। ইফ ইউ হ্যাড ওয়াকড ফাস্ট ইউ কুড হ্যাভ রিচড দ্য স্টেশন, তুমি যদি দ্রুত হাঁটতে, এখানে ওই উড বা কুড প্রয়োজন অনুযায়ী বসেছে, এরপরে ঠিকই কিন্তু হ্যাভ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে। তোমরা 23 নাম্বার এবং 24 নাম্বারটি 23 নাম্বার রুলটি ভালোভাবে একটু খেয়াল করবে, কারণ পরীক্ষার হলে এই ধরনের রুল আসার সম্ভাবনাই বেশি। রুল নাম্বার 24, উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইটস হাই টাইম, এরপরে যদি ভার্ব এর ইত্যাদি থাকলে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়, পাস্ট টেন্স হয়, দুঃখিত, ভার্বের পাস্ট টেন্স হয়। যেমন আই উইশ আই ওন দ্য প্রাইজ, ইশ আমি যদি ফার্স্ট প্রাইজ জয় করতাম, এখানে ওন হয়েছে। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট যাই হোক না কেন, এরপরে ভার্ব সবসময় পাস্ট ফর্মে বসবে। ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড ইউর ব্যাড হ্যাবিটস, আই ফ্যান্সি আই ফ্লিউ ইন দ্য স্কাই, ইশ আমি যদি আকাশে উঠতে পারতাম। তার মানে উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদি এর পরে ভার্বের পাস্ট টেন্স বসে, সাবজেক্ট এর পরে ভার্ব আসলে ভার্বের পাস্ট ফর্ম বসে। আমি আরও একটি গুরুত্বপূর্ণ নিয়মে চলে এসেছি, রুল নাম্বার 25, অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে ওয়ার বসে, এটা যদি অক্সিলারি ভার্ব প্রয়োজন হয়, আর মেইন ভার্ব থাকলে তার পাস্ট ফর্ম বসে। যেমন হি স্পিক্স অ্যাজ ইফ, এখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে পরেরটি পাস্ট ফর্ম হয়, আর যদি অক্সিলারি ভার্বের দরকার হয় তাহলে ওয়ার বসে, সাবজেক্ট যাই হোক না কেন। আমি আবারও বলছি, অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে অ্যাজ ইফের পরে ক্লজটি পাস্ট ফর্মে বসে, আর যদি অক্সিলারি ভার্ব এখানে থাকে বসানোর দরকার হয় তাহলে সেটা সাবজেক্ট যাই হোক না কেন ওয়ার বসবে, আর মেইন ভার্ব যদি হইতো এখানে তাহলে এটা তার পাস্ট ফর্ম হতো। হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ লিডার, এখানে ওয়ার বসার একটা কারণ থাকে, কেন ওয়াজ হলো না? ওয়াজ হচ্ছে অতীতকাল। আমি যদি বলি হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়াজ এ লিডার, তাহলে বুঝাবে সে আসলে লিডার ছিল, ঠিক আছে? তো কাল্পনিক হওয়ার কারণে এখানে হি ওয়ার হয়। এখানে যদি হি এর বদলে আই থাকতো তাহলে আই ওয়ার হতো, ইউ থাকতো ইউ ওয়ার হতো। হি অ্যাক্টস অ্যাজ দো হি ওয়ার এ হিরো, আমি যদি এখানে নো ব্যবহার করতাম তাহলে এটা নিউ হয়ে যেত। মাই ডিয়ার স্টুডেন্টস, ব্যাপারটা আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। নাও মুভ টু রুল নাম্বার 26, ইচ, এভরি, এভরিওয়ান, এনি, এনিওয়ান, মেনি, এভরিবডি, এভরিথিং, এনিবডি, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিথিং, সামওয়ান, সামথিং, ওয়ান অফ, ইদার, নিদার ইত্যাদি থাকলে ভার্ব সব সময় সিঙ্গুলার নাম্বার হবে। তোমরা এগুলো মুখস্থ করে ফেলতে পারো। আমি আবারও বলছি, ইজ, ইচ, এভরিওয়ান, এভরি, এনি, এনিওয়ান, মেনি, এভরিবডি, এভরিথিং, এনিবডি, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিথিং, সামওয়ান, সামথিং, ওয়ান অফ, ইদার, নিদার ইত্যাদি থাকলে ভার্বের সিঙ্গুলার নাম্বার ব্যবহৃত হয়। ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট, এভরি ফাদার ডেডিকেটস হিজ লাইফ টু হিজ চিলড্রেন, ঠিক আছে? এখানে কখনোই ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়ার হয়নি, কারণ ইচ ভার্বটি ইচকে ফলো করছে, এভরি ফাদার এখানে এভরিকে ফলো করছে, এই জন্য ভার্বটা ডেডিকেটস হয়েছে, বা মানে এস বাই ইয়েস হয়েছে। ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ ভেরি ট্যালেন্টেড, এখানে ওয়াজ হওয়ার কারণ হচ্ছে ওয়ানকে ফলো করেছে। নাইদার অফ দ্য অফ টু ব্রাদার্স ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এখানে দুই ভাইয়ের কেউই উপস্থিত ছিল না। এখানে নিদার থাকলে সবসময় সিঙ্গুলার হবে, এটা টেন্স অনুযায়ী ইজ বা ওয়াজ হতে পারে। নাও রুল নাম্বার 27, খুবই গুরুত্বপূর্ণ। হোয়াইল এর পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ঠিক আছে? হোয়াইলের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন উদাহরণে দেখো,
হোয়াইল ওয়াকিং, এখানে হোয়াইলের পরে সরাসরি ওয়াক চলে এসেছে, এই জন্য ওয়াকিং হয়ে গিয়েছে। আর হোয়াইলের পরে ইট মানে সাবজেক্ট এসেছে, এই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। অনেক সময় একই স্থান, দৈর্ঘ্য বা পরিমাপ বোঝালে সাবজেক্ট যেতে প্লুরাল মনে হলেও ভার্বটি সিঙ্গুলার ফর্ম হয়। যেমন 20 miles ওয়াজ এ লং ওয়ে, 200 miles ইজ নট এ লং ডিস্টেন্স ইন দিস মডার্ন এরা। এখানে 20 বা 200 কিন্তু মাইল মানে স্থান, দৈর্ঘ্য, পরিমাপ ইত্যাদি প্লুরালের মতো দেখতে মনে হলেও ভার্বটি সবসময় সিঙ্গুলার ফর্ম হয়। রুল নাম্বার 29, মেইন ক্লজের ভার্বটি পাস্ট টেন্স হলে। আমি ক্লজ সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই। ক্লজ হচ্ছে একই সেন্টেন্সের ভিতরে কমা দিয়ে দুইটি অংশ থাকে, একই সেন্টেন্সের দুইটি অংশ যেগুলো সংযুক্ত থাকে কমা দিয়ে। তো এই কমা দিয়ে কিন্তু সেন্টেন্সের ভিতরে ওই দুই অংশ একটি অপরটির ক্লজ বলে। তো এখানে ক্লজ একই সেন্টেন্সে একটি থাকে মেইন ক্লজ, একটি থাকে সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে মেইন ক্লজের ভার্বটি পাস্ট টেন্স হলে ও পরের অংশে নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার উপস্থিত থাকলে সাবজেক্টের পরে উড বা শুড বসে। আমি আবারও বলছি, মেইন ক্লজ যদি পাস্ট টেন্স হয় আর পরের অংশে যদি নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার বসে, তাহলে সাবজেক্টের পরে ওই ক্লজে সাবজেক্টের পরে উড বা শুড বসে। খেয়াল করো, হি টোল্ড দ্যাট, এখানে হি টোল্ড হচ্ছে মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে দ্যাট হি উড গো টু হুম নেক্সট উইক। এখানে হি টোল্ড পাস্ট টেন্স হওয়ার কারণে সাবঅর্ডিনেট ক্লজে নেক্সট উইক থাকা সত্ত্বেও উইল না হয়ে কি হলো, উড হলো। শি সেইড দ্যাট শি উড বাই ল্যান্ড নেক্সট ইয়ার, শি সেইড। এখানে পাস্ট টেন্স হওয়ার কারণে দ্যাট যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটিতে উইলটা কি হয়ে গেল, উড হয়ে গেল। তোমরা এটা যারা নেরেশন এটা খেয়াল করে থাকো বা এগুলা তোমরা ব্যবহার করে থাকো। রুল নাম্বার 30, আফটারের পরে এবং বিফোরের আগের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং অন্য ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা খুবই মজার একটা ব্যাপার। তোমরা পাস্ট পারফেক্ট টেন্স ছোটোবেলা থেকে পড়ে এসেছো। এরপরও যাদের এইরকম সমস্যা হয়, এই রুলগুলোর ক্ষেত্রে সমস্যা হয়, তোমরা সহজেই মনে রাখতে পারবা যে পাস্ট এর পরের এবং বিফোরের আগের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পাস্টের আগে এবং বিফোরের পরের ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অথবা আফটারের পরের এবং বিফোরের আগের ক্লজগুলো ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং অন্য ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন এখানে দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড। এখানে বিফোরের আগের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে এবং বিফোরের পরে অন্য ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এখানে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে এবং অন্য ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। রুল নাম্বার 31, প্যাসিভ ভয়েস এর সময় টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আমি আবারও বলছি, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মানে আমরা যখন অবজেক্টকে সাবজেক্ট বানাই, এরকম প্যাসিভ ভয়েসের সময় টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেমন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে ইংলিশ প্রেজেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বটি ইজ বসেছে। উই আর টট ইংলিশ বাই আওয়ার স্যার। এখানে উই এর পরে আর বসেছে, কারণ উই হচ্ছে প্লুরাল, এই জন্য আর বসেছে। নাও মুভ টু রুল নাম্বার 32, ব্যতিক্রমগুলো ছাড়া প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বও পাস্ট টেন্সে হবে। যেমন একটি প্রেজেন্ট টেন্স হলে অন্যটিও প্রেজেন্ট টেন্স হবে। যেমন হি ওয়াজ সো ইল দ্যাট হি উড নট গো টু দ্য স্কুল, হি কুড নট গো টু দ্য স্কুল। দে আন্ডারস্টুড দ্যাট হি উড নট কাম। তারা বুঝতে পেরেছিল সে আসবে না। এখানে ব্যতিক্রম বলতে ওই যে আমরা রুল নাম্বার 30 আফটার এবং বিফোরের ক্লজের ক্ষেত্রে যে নিয়মগুলো, এগুলো ছাড়া নর্মালি প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে হয় সাবঅর্ডিনেট ক্লজেও সেম টেন্স হয়। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ you could understand what I wanted to make you.
If you don't understand, let me know in comment section, and I will come with the second part of right forms of verbs a few days later. Till then, stay well. Thank you very much. Assalamu alaikum.